সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর প্রথম পর্ব। শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর প্রথম পর্ব। কোনো মূল্যবান জিনিস বাড়ি থেকে হঠাৎ কর্পূরের মতো উবে গেলে মানুষ কতদিন তার খোঁজ করতে পারে? বড়জোর 1 মাস কি 2 মাস। তারপর হাল ছেড়ে দিয়ে বসে থাকে, মনকে বোঝায় নিশ্চয়ই ওটা চুরি গেছে। চুরি হয়ে গেলে আর ফিরে পাওয়ার উপায় নেই। আমার যে জিনিসটা ট্রাঙ্কের ভেতর থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গেল, তা কেমন করে গেল তা কিছুতেই বুঝে উঠতে পারিনি। জিনিসটা আমার একটা ডায়েরি। বাড়িতে আমি একা। আমার কোনোদিনই এমন বন্ধুবান্ধব ছিল না যে কাউকে পড়তে দেব। পড়তে দেওয়া দূরের কথা, কাউকে পড়েও শোনায়নি। অথচ ডায়েরিটা উধাও হয়ে গেল। ডায়েরিটা অন্যের কাছে এমন কিছু মূল্যবান নয়, কিন্তু আমার কাছে ওর মূল্য অপরিসীম। আবার এটাও ঠিক, ওই ডায়েরিতে এমন কিছু গোপন তথ্য ছিল যা পড়লে যে কেউ লুব্ধ হতে পারে। তারপর হয়তো আমাদেরই মতো ছোটখাটো একটা অভিযান চালাতে গিয়ে, যাক সে কথা। তা সেই ডায়েরিটার জন্যে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি। সম্ভব অসম্ভব কোনো জায়গায় বাদ দিইনি। আর এই কাজ করেছি কয়েক বছর ধরে। তারপর একদিন হতাশ হয়ে হাত গুটিয়ে নিয়েছিলাম। এরপর সেদিন আমার এই 83 বছর বয়সে হঠাৎই সেই ডায়েরিটা খুঁজে পেলাম। কোথায় পেলাম জানো? আমার বইয়ের আলমারির ওপর। কেউ যেন এইমাত্র ওটা সেখানে রেখে দিয়ে গেছে। অথচ ওই জায়গায় আমি কতদিন ধরে কতবার খুঁজেছি। বুঝতে পারি না আমার ট্রাঙ্কের নিচে যেখানে সেই 1935 সালে ওটা রেখে দিয়েছিলাম, তারপর যে কোনো কারণেই হোক ওই ডায়েরিটা ছুঁতে আর ভরসা পাইনি। সেই ডায়েরিটা ওখান থেকে কে কিভাবে বের করে নিল? আর এতগুলো বছর পর কেই বা সেটা আমার জন্য নাকের ডগায় রেখে দিয়ে গেল? রেখে দিয়ে গেল এমন একটা সময়ে যখন দুরারোগ্য রোগে আমি একরকম শয্যাশায়ী, যখন আমি মৃত্যুর জন্য দিন গুনছি। ডায়েরিটা কেমন করে উধাও হয়ে গিয়েছিল সে রহস্য নিয়ে মাথা ঘামাতে চাই না। ওটা যে পেয়েছি এটাই আমার মস্ত বড় লাভ। মৃত্যুর আগে অন্তত আর একবার ডায়েরিটা পড়ে নিতে পারবো। রাতে শোবার আগে রতন আমায় যেমন নিয়মিত ওষুধ আর ঘুমের বড়ি খাইয়ে দেয়, তেমনি খাইয়ে পাশের ঘরে শুতে চলে গেল। ভেবেছিলাম বহুকাল পরে ডায়েরি ফিরে পাওয়ার আনন্দে নিশ্চিন্তে ঘুমোবো, কিন্তু তা হলো না। গভীর রাতে একটা ঘটনা ঘটল। আমার বিছানার কাছেই একটা ছোট টেবিলে কিছু দরকারি ওষুধপত্র, টর্চ আর একটা টাইম পিস থাকে। মাঝে মাঝে যখন ঘুম ভেঙে যায় তখন টাইম পিসটা দেখি কটা বাজল, প্রহর গুনি কখন ভোর হবে। আজ হঠাৎ একটা খসখস শব্দে ঘুম ভেঙে গেল। রতন কি এ ঘরে ঢুকেছে? মশারির মধ্যে থেকে হাত বাড়িয়ে টর্চটা নেবার আগেই দেখলাম ঘরের মধ্যে একটা দীর্ঘ ছায়ামূর্তি। ক্রমে সেটা মানুষের মতো আকৃতি নিল। পরিষ্কার দেখলাম তার গায়ে রাজ পোশাক ঝলমল করছে, কোমরে মস্ত বড় তরোয়াল, পায়ে ভেলভেটের নাগরা। মনে হলো বিগত যুগের কোনো সুলতান। নিশ্চয়ই ভুল দেখেছি মনে করে উঠে বসে দুচোখ রগড়ে নিলাম। না, এটা তো ভুল নয়। সত্যিই কোনো সুলতান দাঁড়িয়ে আছেন, মাত্র 10 হাত দূরে দেওয়ালের কাছে। তাকিয়ে আছেন আমার দিকে আগুন ঝরা চোখে। হঠাৎ দেওয়ালে আঙুল দিয়ে কিছু যেন লিখলেন তিনি। তারপরই ম্যাজিকের মতো অদৃশ্য হয়ে গেলেন। আমি উঠতে গেলাম, কিন্তু পা দুটো থকথক করে কাঁপতে লাগলো। এতকাল পরে উনি হঠাৎ কেন এবং কি করে গৌড়ের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে আমার এই গরিবখানায় দেখা দিলেন বুঝতে পারলাম না। তবে উনি যে ক্রুদ্ধ হয়েছেন তা বুঝতে ভুল হয়নি। সকালবেলা রতন গরম কফি নিয়ে এসে ডাকাডাকি করতে ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে পড়লাম।
তারপর কফি খেয়ে সুলতান যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে এগিয়ে গেলাম। কি আশ্চর্য! দেওয়ালে ফরাসি ভাষায় কাঁপা কাঁপা হাতে অস্পষ্ট কয়েক ছত্র লেখা। ফার্সি ভাষা কিছুটা শিখেছিলাম, তাই পাঠোদ্ধার করে ফেললাম। লেখা হয়েছে, সাবধান, এই ডায়েরির কোনো অংশ কাউকে পড়ে শোনাবে না, এমনকি তোমার কাজের লোকটিকেও নয়। যদি শোনাও তাহলে তোমার স্বাভাবিক মৃত্যুর আগেই আমার হাতে মরতে হবে। নিচে সই নেই, তার বদলে আছে হাতের ছাপ। আঙুল তো নয়, শুধু সরু সরু কয়েকটা হাড়। সেই ক্রুদ্ধ নিষ্ঠুর সুলতানের আত্মা আমাকে সাবধান করে দিয়েছিলেন আমি যেন ডায়েরির লেখা কাউকে পড়ে না শোনাই। কিন্তু ডায়েরির গোপন কথা নিয়ে লিখতে পারি কিনা সে বিষয়ে কিছু বলেননি। আর লিখলেও যদি তিনি আমার কোনো ক্ষতি করেন তো করুন, ভয় পাই না। কেননা আমি তো মৃত্যুর দরজায় পা বাড়িয়েই আছি। তাই ডায়েরির কথাই শুরু করি। সুলতান সৈফুদ্দিন হামজা শাহ বা ফিরোজ শাহ ছিলেন গৌড়ের সুলতান। সময় পঞ্চদশ শতাব্দীর শেষ, অর্থাৎ আজ থেকে প্রায় 500 বছর আগে। তিনি যে কি নিষ্ঠুর ছিলেন তা পরে বলবো। এখন আগের ঘটনায় আসি। জেকব অ্যান্টনি, যার সঙ্গে আমি গৌড়পাণ্ডুয়ায় ধ্বংসাবশেষে গোপন অভিযান চালিয়েছিলাম, সে ছিল একজন খ্রিস্টান পর্যটক এবং প্রত্নতত্ত্ববিদ। যেখানে যত প্রাচীন ধ্বংসস্তূপ আছে সেখানে সে অভিযান চালাত। ব্রিটিশ গভর্নমেন্ট তাকে পুরনো জায়গা খোঁড়াখুড়ির অনুমতিও দিয়েছিল। তাতে দরকার হলে সে লোকজন নিয়েও অনুসন্ধান চালাতে পারত। আমি থাকতাম দেশের বাড়িতে। মা বাবা মারা গেছেন আমার ছোটবেলাতেই। আমার কেউ কোথাও ছিল না। ফলে বেশ বেপরোয়া আর দুঃসাহসী হয়ে উঠেছিলাম। বাবার কিছু টাকা ছিল, ছিল মাথা গোজবার জায়গা, আর ছিল কিছু ধান জমি। কাজেই একা মানুষের বেশ কেটে যেত। এছাড়া করতাম গাইডের কাজ। আমাদের এলাকায় অনেক পুরনো মন্দির আছে। আছে বর্ধমান মহারাজাদের রাজবাড়ি। সারা বছর ট্যুরিস্টরা আসত। তাদের আমি খুব আগ্রহ ভরে সেসব মন্দির আর রাজপরিবারের ইতিহাস শোনাতাম। অবশ্য বাবার কাছ থেকেই সব শুনেছিলাম। বাবা একসময় রাজ এসেস্টে কাজ করতেন। ট্যুরিস্টরা খুশি হয়ে আমাকে কিছু কিছু দিত, সেটাও আমার লাভ। আমার নেশা ছিল বনে জঙ্গলে যেখানে যত ভাঙা মন্দির মসজিদ আছে সেখানে ঘুরে বেড়ানো। কত কি যে লক্ষ্য করতাম তা লিখে বোঝাতে পারবো না। সেদিনও বাড়ি থেকে একটু দূরে নদীর ধারে ঘুরছিলাম। এখানে লম্বা সার দেওয়া বহু প্রাচীন ইটের গাঁথনি আছে। অনেক জায়গাতেই ইট নেই, হয়তো ভেঙে পড়ে গেছে কিংবা চুরি গেছে। এখানে বড় একটা কেউ আসে না, তাই আমি বেশ একা একা ঘুরে বেড়াই। এই ইটের সারগুলো দেখে আমার কত কি যে মনে হয় যা কাউকে বলা যায় না, লোকে পাগল বলবে। হঠাৎ জুতোর মশমশ শব্দ শুনে চমকে ফিরে দেখি প্যান্ট কোট পরা, মাথায় হ্যাট একজন লোক মুখে চুরুট গুজে এই দিকে আসছে। তার কাঁধে মস্ত একটা চামড়ার ব্যাগ। এখানেই শেষ করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর প্রথম পর্বের পাঠ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।